আমরা তাহলে এখন আলোচনা করব মূল কবিতা। ঠিক আছে? তাহলে মূল কবিতা কি বলেছিলাম? আমরা প্রতিটি লাইন এবং প্রতিটি শব্দের ব্যাখ্যা আলোচনা করব। আমাদের এমসিকিউ বলো, ক নাম্বার বলো, খ নাম্বার বলো, সৃজনশীল বলো, আমাদের কোনো কিছুতেই আমাদেরকে আটকাতে পারবে না। যদি আমরা কি শব্দের অর্থ জানি, লাইনের অর্থ জানি এবং একটা লাইন কয়েকটা শব্দ দিয়ে যখন নিজের অর্থ বানাতে পারবো, তখন আর আমাদের কি হবে না? একটা কবিতার থেকে কোনো প্রশ্ন আসলে আর আমাদের বসে থাকতে হবে না পরীক্ষার হলে। আমরা যেটা করি, কবিতার থেকে কোনো প্রশ্ন আসলেই আমরা ভয় পাই। কারণ কবিতার লাইনের অর্থ জানি না বলে এবং লাইনের যে শব্দগুলো আছে এগুলোর অর্থ জানি না বলে। এ কারণে আমরা আজকে আলোচনা করব ঋতুবর্ণন কবিতার প্রতিটি শব্দ, প্রতিটি লাইন এবং প্রতিটি লাইনে কি বলেছে সেটা আবার আমরা সাজিয়ে, সাজিয়ে বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি ঋতুবর্ণন কবিতার ব্যাখ্যা। ঠিক আছে? আচ্ছা দেখো, ঋতুবর্ণন কবিতায় প্রথমেই যে লাইনটি বলেছে সেটা কি? প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। এরপরে বলেছে দুই পক্ষ আগে পাশে মধ্যে সমাদব। আচ্ছা, তাহলে দেখো প্রথমে বসন্ত ঋতু। তাহলে এই যে বসন্ত ঋতুকেই প্রথমে কেন টেনেছে? কারণ বসন্ত ঋতু হলো কি বলেছিলাম একটু আগে তোমাদের? ঋতুর রাজা। বসন্ত কি? ঋতুর রাজা। যখন ঋতুর রাজা বলেছে, এ কারণে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। নবীন শব্দের অর্থ কি? নবীন শব্দের অর্থ নতুন। পল্লব শব্দের অর্থ কি? পাতা। তার মানে হলো নতুন পাতা। তাহলে নতুন কচি পাতা। কি? নতুন কচি পাতা। তাহলে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব লাইনটির অর্থ আমরা খুব সুন্দরভাবেই বলতে পারি। এখন কি বলতো? একদম সুন্দর করে এই যেখানে বলেছি বসন্ত ঋতু, দেখো কি বলেছে? বলেছে বসন্ত ঋতু শুরু হতেই গাছের ডালপালায় নতুন কচি কচি পাতা গজাতে শুরু করে। এটি প্রকৃতিতে নতুন জীবনের আগমনের বার্তা নিয়ে আসে। তাহলে কি? প্রথমে বসন্ত ঋতু নতুন পল্লব। তাইলে বসন্ত ঋতুতে কি হয় বলতো? গাছে নতুন পাতা গজাতে শুরু করে, যা প্রকৃতিতে কি নতুন জীবনের আগমনের বার্তা দেয়। যা প্রকৃতিতে নতুন জীবনের আগমনের বার্তা দেয়। আচ্ছা, এরপরে রয়েছে কি দেখো, এরপরে রয়েছে দুই পক্ষ আগে পাশে মধ্যে সমাদব। সমাদব শব্দের অর্থ হলো উত্তম বসন্তকাল। তাহলে সমাদব দ্বারা বসন্তকালকে বোঝানো হয়েছে। ঠিক আছে? উত্তম দ্বারা কি বোঝানো হয়েছে? বসন্তকাল। ঠিক আছে? বসন্তকালকে। তাহলে সমাদব দ্বারা বসন্তকালকে বোঝানো হয়েছে। ওই যে বলেছিলাম উত্তম কাল, তাহলে বসন্তকালকে উত্তম কাল বলেও উল্লেখ করা হয়েছে। দুই পক্ষ আগে পাশে। তাহলে দেখো এখানে দুইটা পক্ষ দ্বারা বোঝানো হয়েছে কি জানো? দুই দিক থেকে। তার মানে হলো দুইটা পক্ষ। একটা হলো তোমার শীত, একটা কি? শীত। আরেকটা পক্ষ হলো তোমার কি? গ্রীষ্ম। আরেকটা কি? গ্রীষ্ম। তাহলে একটা শীত আরেকটা কি? গ্রীষ্ম। মধ্যে সমাদব। মধ্যে মানে হলো এই যে মধ্যে মানে মাঝখানে কি? বসন্তকাল। তাহলে একটু আগে আমরাও বলেছিলাম যে বসন্ত কোথায় থাকে বলতো? মাঝখানে। এই যে এখন শীত আসতেছে, শীতের পরেই বসন্ত, বসন্তের পরেই গ্রীষ্ম। তাহলে এই যে শীত এবং গ্রীষ্ম, তার মাঝে যেটা রয়েছে সেটা হলো কি? বসন্তকাল। এবং সেই বসন্তকালটা হলো উত্তম কাল, উত্তম ঋতু। আচ্ছা, তাহলে দুই পক্ষ যখন বলবে যে এই কবিতায় দুই পক্ষ দ্বারা কি বোঝানো হয়েছে, তাহলে আমি কি বলবো? প্রথম পক্ষ বা পূর্বের পক্ষ শীত, পরের পক্ষ কি? গ্রীষ্ম। পূর্বের পক্ষ শীত, পরের পক্ষ গ্রীষ্ম। তো যখন তুমি এই দুইটা পক্ষ জানো দুই পক্ষ দ্বারা কি বোঝানো হয়েছে, তখন কবিতার লাইন থেকে প্রশ্ন আসলো আর তোমাকে কেউ আটকাতে পারবে না। এরপরে বলেছে দেখো, মলয়া সমীর হইল কামের পদাতি। আচ্ছা, পদাতি বলেছে। তাইলে পদাতি শব্দের অর্থ হলো পদচারী, সৈনিক অথবা সংবাদ বাহক। পদাতি শব্দের অর্থ কি? সংবাদ বাহক। হইল, খেয়াল করে দেখো, হইল মানে হয়েছে। হইল মানে কি? হয়েছে। আমরা যেটা লিখি এভাবে হইল, এটা কবি লিখেছে এভাবে হইল। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলেছে? হইল মানে হয়েছে। তাহলে মলয়া সমীর, মলয়া শব্দের অর্থ দক্ষিণ, দক্ষিণা। সমীর শব্দের অর্থ বাতাস। তাহলে মলয়া সমীর মানে দক্ষিণা বাতাস। খেয়াল করে দেখো, শীত যখন চলে যায়, বসন্ত যখন আসা শুরু হয়, ঠিক তখনই দক্ষিণ দিক থেকে বাতাস বয় এবং দক্ষিণা বাতাসটা না ঠান্ডা না গরম। ওই বাতাসটাই, ওই যে একটু আগে বলা হয়েছে, ওই বাতাসটাই কি করে? যুবকের মনে প্রেমের আগমন ঘটায়, তাই তো? বা প্রেম জেগে ওঠে যেটা বলেছে। তাহলে মলয়া সমীর হইল
কামের পদাতি। কাম শব্দের অর্থ হলো প্রেমের দেবতা। কাম শব্দের অর্থ কি? প্রেমের দেবতা। তাহলে মলয়া সমীর হইল কামের পদাতি। মলয়া দক্ষিণা বাতাস হইল হয়েছে কাম প্রেমের দেবতা পদাতি সংবাদ বাহক। ঠিক আছে? আমি তাহলে কি প্রত্যেকটা শব্দের অর্থ জানলাম। এখন দেখো প্রত্যেকটা শব্দ দিয়ে কবিতার লাইনে কি বলেছে? বলেছে দুই পক্ষ বলতে গ্রীষ্মকাল এবং শীতকাল, যার মাঝখানে বসন্তকাল। বসন্ত ঋতু চারিদিকে ছড়িয়ে পড়ে প্রকৃতিকে সুমধুর করে তোলে। এই ঋতুতে চারিদিকে আনন্দময় পরিবেশ তৈরি হয়। তারপরে মলয়া বাতাস বা মলয়া সমীর হইল কামের পদাতি, তাই তো? তাহলে কামের পদাতি যখন বলেছে, কি বলেছে দেখো, মলয়া সমীর সুগন্ধি হালকা দক্ষিণা বাতাস যেন প্রেমের দেবতার সহচর হয়ে প্রকৃতিতে রোমাঞ্চ ছড়ায়। এটি প্রকৃতির মোহনীয়তাকে আরো বাড়িয়ে তোলে। তাহলে কি বলছি? দক্ষিণা বাতাস হইল কিসের দেবতা? কামের দেবতা, প্রেমের দেবতা পদাতি কি হয়ে আসছে? সংবাদ বাহক হয়ে প্রকৃতিতে আসছে। তাহলে দেখো এইটুকু পর্যন্ত আমাদের আর কোনো সমস্যা নেই। ঠিক আছে? এরপরে কি বলেছে? এরপরে বলেছে মুকলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। দেখো কইল, কইল মানে করিল, কইল মানে কি? করিল। মুকুলিত মানে কুড়ি ফুটেছে। হ্যাঁ, তবে বৃক্ষ বনস্পতি, বৃক্ষ বনস্পতি, বনস্পতি মানে গাছ ও উদ্ভিদ। ঠিক আছে? বনস্পতি তাহলে বট জাতীয় গাছ। কি গাছ? বট জাতীয় গাছ। যে গাছে ফুল ধরে না, শুধু ফল ধরে, তাকে কি বলে? বনস্পতি বলে। তাহলে এখান থেকে তুমি কয়েকটা জিনিস জানতে পারলা। দেখো যখন বলেছে বনস্পতি তখন এটা গাছ ও উদ্ভিদ, গাছ ও উদ্ভিদ সমান সমান বনস্পতি। তাহলে তুমি আরেকটা জিনিস জানলা, এটা হলো কোন ধরনের গাছ? বট জাতীয় গাছ। এবং এটাও জানাও, দেখো বনস্পতি মানে হলো যে গাছে কি ফুল ধরে না, যে গাছে কি ধরে না? ফুল ধরে না, শুধু কি ধরে? ফল ধরে, তাকে বলা হয় কি? বনস্পতি। আচ্ছা, তাইলে আমরা কি কি জানলাম খেয়াল করে দেখো। আমরা জানলাম প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, অর্থাৎ বসন্ত ঋতুতে নতুন পাতা গজায়, প্রকৃতিতে নতুন কি চলে আসে? নতুন জীবনের আগমন বার্তা দেয় বা নতুন জীবনের আগমন হয়ে আসে। ঠিক আছে? দুই পক্ষ, তাহলে দুই পক্ষ হলো কি? শীত, আরেকটা হলো কি? গ্রীষ্ম, মাঝখানে কি? বসন্ত। তাহলে এই পর্যন্ত আমাদের আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে। এরপরে বলেছে আমাকে দেখো, কুসমিত কিংসুক সগন বন লাল। ঠিক আছে? কুসমিত কিংসুক কি বলেছে? সগন। ঠিক আছে? আচ্ছা, দেখো কুসমিত কিংসুক অর্থাৎ ফুলে ভরা পলাশ বৃক্ষ। হ্যাঁ, তাহলে কি বলেছে? ফুলে ভরা পলাশ বৃক্ষ, সগন বন অর্থাৎ গণবদ্ধ বন, লাল। ঠিক আছে? অর্থাৎ বলেছে পলাশ ফুলে ঘন বন যেন লাল রঙে সেজে উঠেছে। বসন্তে পলাশ ফুলের সৌন্দর্য প্রকৃতিকে আরো মনোমুগ্ধ করে তোলে। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, অর্থাৎ পুষ্পিত শব্দের অর্থ হলো ফুলে সাজানো, সুরঙ্গ শব্দের অর্থ হলো সুন্দর রং, মল্লী শব্দের অর্থ হলো বেলি ফুল, লবঙ্গ এক ধরনের মশলা, গুলাল অর্থাৎ রঙের গুঁড়ো, যাকে আমরা আবির বলে থাকি। আবির অনেকের নামও রয়েছে। ঠিক আছে? অনেকের নামও রয়েছে আবির। তাহলে কি আবির, এটা হলো কি? গুলাল অর্থাৎ রঙের গুরু। আবির শব্দের অর্থ আবার রঙের গুরুও তুমি বলতে পারো। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম বলতো? পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল অর্থাৎ আমাকে বলেছে, খেয়াল করে দেখো, বলেছে যে বেলি ফুল লবঙ্গ আর রঙিন আবিরে প্রকৃতি যেন নতুন সাজে সেজেছে। বেলি ফুল লবঙ্গ সব যেন আবিরের রঙের মতো একত্রে রং হয়ে উঠেছে। হ্যাঁ, তাহলে কি বেলি ফুল লবঙ্গ আর রঙিন আবিরে প্রকৃতি নতুন সাজে সেজেছে, সেই কথাটাই এই পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল দ্বারা বোঝানো হয়েছে। ঠিক আছে? এরপরে দেখো আমাদেরকে কি বলেছে। এরপরে আমাদের বলেছে ভ্রমরের ঝংকার কুকিল কলরব। কি বলেছে? ভ্রমরের ঝংকার কুকিল কলরব। ভ্রমরের ঝংকার, ঝংকার শব্দের অর্থ গুঞ্জন, ঝংকার শব্দের অর্থ কি? গুঞ্জন। ভ্রমর মৌমাছির গুঞ্জন, তাইলে ভ্রমরের ঝংকার মানে হলো মৌমাছির গুঞ্জন। কোকিল কলরব শুনিত যুবক মনে জাগে অনুভব। শুনিত মানে হলো কি? শুনে,
তাহলে দেখো লাইন দুইটা কি বলেছে, ভ্রমরের ঝংকার কুকিল কলরব শুনিত যুবক মনে জাগে অনুভব। মূলভাবে তো আমরা বলেছিলাম তাই না, বসন্ত যখন আসে কোকিল যখন ডাকে যুবকের মনে প্রেম জাগে, সে কথাটাই বলেছে। কি বলেছে, যখন ভ্রমরের ঝংকার মানে ভ্রমরের বা মৌমাছির গুঞ্জন, মৌমাছি যখন ডাকে, তারপরে তোমার কোকিল কলরব, কোকিল যখন ডাকে বসন্তে, ঠিক তখনই যুবকের মনে জাগে নতুন অনুভব তথা প্রেম জেগে ওঠে। ঠিক আছে, নানা পুষ্পমালা গলে বড় হরিষদ, হরিষদ শব্দের অর্থ হলো আনন্দিত, গলে শব্দের অর্থ হলো গলায়। তাহলে নানা পুষ্পমালা অর্থাৎ বিচিত্র, নানা শব্দের অর্থ হলো বিচিত্র, তাহলে কি বিচিত্র পুষ্পমালা, পুষ্পমালা মানে কি ফুলের মালা, তাহলে বিচিত্র ফুলের মালা গলায় বড় হরিষদ, অর্থাৎ নানান ধরনের ফুলের মালা গলায় দিয়ে কি হই আমরা তখন আনন্দিত হয়, সেটা বলেছে। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। আচ্ছা, দেখো বলেছে কি বসন শব্দের অর্থ কি পোশাক, বসন শব্দের অর্থ কি পোশাক, বিচিত্র শব্দের অর্থ আবার এই যে নানা, নানান মানে অনেক ধরনের পোশাক, অঙ্গে শরীরে চন্দন চর্চিত অর্থাৎ চন্দন মাখানো হয়েছে। তাহলে কি দেখো, ভ্রমণের ঝংকার কুকিল কলরব, তার মানে ভ্রমরের, মৌমাছির ডাক, কোকিলের ডাক, এগুলো যখন বসন্তে হয় তখন কি যুবকের মনে প্রেম জাগে, তখন কি করে নানান ধরনের ফুল গলায় দিয়ে আনন্দিত হয়। ঠিক আছে, এবং নানান ধরনের পোশাক, বিচিত্র পোশাক পরে কি দেখো, বিচিত্র পোশাকের কথা এখানে বলেছে। কি বলেছে, যে রঙিন পোশাক আর শরীরে চন্দন মেখে সবাই উৎসব পালন করে, তাই না? অর্থাৎ তোমরা দেখো যখন ঈদ হয় তখন কি করো, অনেক পোশাক কেনা শুরু করে দাও, এই পোশাক সেই পোশাক, তাই না? তাহলে এখানে কি বলেছে, যে বসন্তে কি করে রঙিন পোশাক আর শরীরে চন্দন মেখে সবাই উৎসব পালন করে, আর বসন্তের আবহে এই সাজগোজ উৎসবের আনন্দ বাড়িয়ে সবার মধ্যে তোলে। ঠিক আছে, আচ্ছা, যেমন আমরা তো জানি দেখো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে তোমরা অনেক কাপড় চোপড় কেনো, অনেক মার্কেট করো, ঠিক পয়লা বৈশাখের আগেই কি আসে, পহেলা ফাল্গুন, তাই তো? ফাল্গুনেও তোমরা কি করো, হলুদ শাড়ি পরো, হলুদ পাঞ্জাবি পরো, তাই না? এই যে যেই তোমাদের একটা উৎসব, সেই উৎসবটার কথা বলেছে কি, যে বিচিত্র নানান বসন পোশাক অঙ্গে চন্দন চর্চিত, অর্থাৎ রঙিন পোশাক আর শরীরে চন্দন মেখে আমরা কি করি, উৎসব পালন করি, সে তার কথা বলা হয়েছে। এরপরে দেখো কি বলেছে, বলেছে এই যে দেখো, এরপরে বলেছে কি, এরপরে বলেছে নিধাক সময়ে অতি প্রচন্ড তপন, তপন শব্দের অর্থ কি সূর্যের তাপ, তপন শব্দের অর্থ কি সূর্যের তাপ, সময়ে মানে সময়, সময়ে তুমি যদি সময়ে লিখো তাহলে এভাবে লিখতে পারো, কবি লিখেছে সম এ অর্থাৎ সময়। নিধাক শব্দের অর্থ কি গ্রীষ্মকাল, নিধাক শব্দের অর্থ কি গ্রীষ্মকাল। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, অর্থাৎ যখন প্রচন্ড গরম পড়ে, তাহলে বলেছে নিধাক সময়ে অতি প্রচন্ড তপন, অর্থাৎ গ্রীষ্মকালের সময় অতি প্রচন্ড তপন সূর্যের তাপ থাকে, গ্রীষ্মকালের সময় কি থাকে প্রচন্ড সূর্যের তাপ থাকে। তাহলে আমরা কি জানলাম, একটু আগে যখন আমরা আলোচনা করলাম তখন আমরা গুণগান গেয়েছি কিসের, বসন্তের, মাথায় নিও, গুণগান গেয়েছি কিসের, বসন্তের। তাহলে এতক্ষণ আমরা বসন্ত নিয়ে আলোচনা করলাম, যে বসন্তে গাছে নতুন পাতা পাতা গজায়, বসন্তে মানুষের মনে প্রেম জাগরণ হয়, বসন্তের সময় আমরা কি চন্দন মেখে নতুন কাপড় চোপড়, বিভিন্ন বিচিত্র ধরনের কাপড় চোপড় পরে আমরা বসন্তের উৎসবকে কি করি, পালন করি। তাহলে এতক্ষণ আমরা কি পড়েছিলাম, আমরা তখন পড়েছিলাম বসন্ত সম্পর্কে, এখন বলছে কি গ্রীষ্ম সম্পর্কে, যে গ্রীষ্ম যখন প্রচন্ড গরম থাকে, অর্থাৎ সূর্যের তখন অনেক তাপ থাকে, সেটা বলেছে রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ, শরণ শব্দের অর্থ আশ্রয়, শরণ শব্দের অর্থ কি আশ্রয়, চরণ শব্দের অর্থ কি আশ্রয় খোঁজা। আচ্ছা, রৌদ্র ত্রাসে অর্থাৎ রোদের ভয়ে, তখন আমরা কি করি, রৌদ্রের ভয়ে আশ্রয় খুঁজি। তাহলে কি বসন্ত একটা ঋতু, যখন আমরা সেখানে অনেক আনন্দ উৎসব করি, গ্রীষ্ম আর একটা ঋতু, সেখানে তখন আমরা আবার কি করি, রৌদ্রের ভয়ে আমরা কি খুঁজতে শুরু করে দেই, ছায়া খুঁজতে শুরু করে দেই। সেটাই বলেছে যে রোদের ভয়ে আমরা কি করি, আশ্রয় খুঁজি, কিসের ছায়া, মানে কোথায় ছায়া রয়েছে তার আশ্রয় আমরা খুঁজতে থাকি।
ঠিক আছে? এই যে তুমি চাইলে ওটার পরে এই যে নিদাঘ রৌদ্রে ত্রাসে রহে এখান থেকে লাইন পড়ে নিতে পারো। কোনো সমস্যা নেই। শব্দগুলো পড়ে লাইন পড়ে নিতে পারো। তোমার জন্য দুভাবেই সাজানো আছে। সমস্যা নেই, হ্যাঁ? তোমরা যত সহজে চাও সেভাবে তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। এরপরে বলেছে দেখো, চন্দন চম্পক মাল্য মলয়া পাবন। কি বলেছে? চন্দন চম্পক মাল্য মলয়া পাবন। অর্থাৎ চন্দন তো আমরা বুঝি এটা এক ধরনের কি কাঠ, কাঠ থেকে হয় গুঁড়া। তারপরে চম্পক মাল্য অর্থাৎ চম্পা ফুলের মালা। তারপরে মলয়া পাবন যেটাকে বলা হয়েছে দক্ষিণমুখী স্নিগ্ধ বাতাস। একটু আগেও আমরা পড়েছি। হ্যাঁ, তাহলে কি মলয়া পবন মানে কি দক্ষিণা বাতাস। পবন শব্দের অর্থ বাতাস, মলয় অর্থ দক্ষিণা। আচ্ছা, তাহলে কি বলেছে? চন্দনের সুগন্ধ, চম্পা ফুলের মালা আর মলয় বাতাস কিছুটা প্রশান্তি এনে দেয়। এই উপাদানগুলো প্রকৃতিতে স্নিগ্ধতা ও আরামের অনুভূতি তৈরি করে। সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন। মদন শব্দের অর্থ হলো ওই যে একটু আগে বলেছিলাম তোমাদেরকে কামরূপী বা প্রেমের দেবতা, কাম দেবতা বা প্রেমের দেবতা। ব্যাপিত মানে সম্পৃক্ত হয়, সতত মানে সব সময়। ঠিক আছে? তাহলে কি বলেছে? যে এই সময় প্রেমিক প্রেমিকারা সর্বদা একসঙ্গে থাকে এবং তাদের মধ্যে প্রেমের আবেগ আরো গভীর হয়। প্রকৃতির উত্তাপ যেন প্রেমের আবহাওয়াকে আরো কি করে তোলে? উত্তপ্ত করে তোলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি একটা জানলাম বসন্ত, কি জানলাম? বসন্ত ঋতু। তারপরে আমরা কি জানলাম? গ্রীষ্ম ঋতু। কি জানলাম? গ্রীষ্ম ঋতু। তাহলে আমরা কয়টা ঋতু জানলাম? ২ টা ঋতুর বর্ণনা এখানে আমরা করলাম। ঠিক আছে? তাহলে মোট ৬ টা ঋতুর বর্ণনার ভিতরে দেখো ২ টা ঋতুর বর্ণনা এখানে কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এরপরে যায়া দেখো কি বলেছে। আচ্ছা, এরপরে যে ঋতুর আলোচনা করা হয়েছে সেটা হলো কি? বর্ষা ঋতু। কোনটা? বর্ষা ঋতু। তাহলে বর্ষা ঋতু নিয়ে আলোচনা করতে গিয়ে কি বলেছে দেখো, পাবন সময় ঘন ঘন গর্জিত মেঘের গর্জন। ওই যে দেখো মেঘের গর্জন তোমরা আবার যখন ২৬ এর যারা তোমরা তো অলরেডি পড়েছো, ২৭ তোমরা অলরেডি পড়ে ফেলেছো। সেটা কি? সোনার কবিতায়। সোনার কবিতায় কি পড়েছ? মেঘ যখন গর্জন করে তখন কি কৃষকরূপী কবি দ্বীপে একা ধান কাটছে, তাই তো? মেঘ যখন গর্জন করে তাহলে গর্জিত। তাহলে পাবন সময় অর্থাৎ বর্ষা ঋতুতে ঘন ঘন মানেই হলো বারবার কি করে? মেঘ গর্জন দেয়, কিছুক্ষণ পর পর মেঘ জেগে ওঠে। ঠিক আছে? বা তাহলে ওই যে বলেছে দেখো, অতঃপর নির্ভয়ে বরিশে জল চৈদিকে পূরিত। অর্থাৎ বরিশে, বরিশে মানে হলো বর্ষে বা বর্ষণ যেটা বলতে পারো তুমি, তাই তো? অর্থাৎ অবিরাম বৃষ্টি পড়ছে নির্ভয়ে, নির্ভয়ে কোনো ভয় ছাড়া, একদম ভয় ছাড়া কি হচ্ছে? অবিরাম বৃষ্টি পড়ছে। চৌদিকে পরিত অর্থাৎ চারিদিকে পরিপূর্ণরূপে ভরপুর বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? ভরপুর বৃষ্টি হচ্ছে। এই যে বলেছে বর্ষাকালের সময় ঘন ঘন বজ্রপাতের গর্জন শোনা যায়। পাবন সময় অর্থ বর্ষাকাল যেটা বলেছি আমরা, আকাশ থেকে নিরবিচ্ছিন্নভাবে বৃষ্টি পড়তে থাকে যা চারিদিকে জলে পরিপূর্ণ হয়। মেঘের গর্জন তোমরা যেটাকে ওই যে বলে থাকো যে ঠাড়া পড়ে, ঠাড়া পড়ে, হ্যাঁ, ওই ঠাড়া পড়াটাই কি মেঘের গর্জন। ঠাড়া পড়ার আগ দিয়ে যে একটা ডাক দেয়, তাই তো? আচ্ছা, এরপরে দেখো কি বলেছে। এরপরে বলেছে ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে। কি বলেছে? রাগ গায়ে। ঘোর শব্দে বজ্রপাতের শব্দে কৈলাসে অর্থাৎ হিমালয় পর্বতের একটি পবিত্র অংশ, ওটার কথা বোঝানো হয়েছে। শিবের বাসস্থান যেখানে, কার? শিবের বাসস্থান যেখানে, সেটার কথা বলা হয়েছে মল্লার। অর্থাৎ সঙ্গীতের একটি রাগ যাকে এক সুর বলা হয়, যাকে বলা হয় মালাহার। কি বলা হয়? মালাহার। আচ্ছা, রাগ গায়ে। গায়ে মানে ওই যে আমরা যে গায়ে বলে থাকি আর কি, ওই গায়ে, গয় আকার অন্ত্যেষ্টিয় একার গায়ে। আচ্ছা, তো সেটা বলেছে কি? বলেছে বজ্রপাতের গম্ভীর শব্দ যেন কৈলাস পর্বতকে প্রকম্পিত করে। হ্যাঁ, তাহলে কি শিবিরের যে বাসস্থান রয়েছে অর্থাৎ কোথায় রয়েছে? রয়েছে হিমালয় পর্বতের একটি জায়গায়। তাহলে হিমালয় পর্বতে যে কারবা শিবের বাসস্থান রয়েছে সেটা বজ্রপাত। এই যে বজ্রপাতের গম্ভীর শব্দে সেই পর্বত কি হয়?
প্রকম্পিত হয় তার কথা বলেছে। বলেছে মল্লার মল্লার রাগ গায়ে এটি মল্লার রাগের মতো গম্ভীর সুরের মতো একটা সৃষ্টি করে। মল্লার রাগ মূলত সঙ্গীতের একটি সুর, যা একটা একটার সাথে তুলনা করে বলেছে কি এটি মল্লার রাগের মতো গম্ভীর সুরের সৃষ্টি করে। কি সুরের সৃষ্টি করে। বলেছে দাদুরি শিখিনি রব অতি মন ভায়ে। হ্যাঁ, মানে হলো কি ভাই অতি মন, মন অনেক কি ভাব জাগে। এই লাইনের অর্থ হলো মনে কি জাগে বলতো, মনে ভাব জাগে, মনে ভাব জাগে। আচ্ছা দাদুরি, দাদুরি মানে হলো মাদি ব্যাংক, ঠিক আছে, মাদি ব্যাংক। আচ্ছা মাদি ব্যাংক, তারপরে শিখিনি মানে হলো ময়ূরী, শিখিনি মানে কি ময়ূরী। তাহলে এমসিকিউতে আসতে পারে দাদুরি, দাদুরি অর্থ কি, দাদুরি অর্থ কি, শিখিনি অর্থ কি, এগুলো এমসিকিউতে আসে, ঠিক আছে। তাহলে কি বলেছে দাদুরি শিখিনি রব অতি মন ভা এ, মাদি ব্যাং ও ময়ূরীর ডাক প্রকৃতিতে ভেসে আসে, যা মনে কি করে গভীর ভাবের সৃষ্টি করে। এই শব্দ বর্ষার উচ্ছ্বাসকে প্রকাশ অর্থে বোঝানো হয়েছে। কি করছে বলতো, এই গভীর ভাবের সৃষ্টি যখন করে, এই শব্দটা কি করা হয়েছে বর্ষার উচ্ছ্বাসের ভাবকে প্রকাশ করতে গিয়ে বোঝানো হয়েছে। আচ্ছা বলেছে কিটকুল রবপুনি ঝংকারে ঝংকারে, পুনি শব্দের অর্থ বারবার, পুনরায় পুনরায়, হ্যাঁ পুনরায় বা বারবার বা পুনঃ পুনঃ। তারপরে কি কিটকুল, কীট পতঙ্গ রব আওয়াজ, ঠিক আছে। তাহলে কি বলেছে কিটকুল কীট পতঙ্গেরা আওয়াজ করে বারবার ঝংকারে ঝংকারে, তাই তো। তাহলে কি বলেছে দেখো, বলেছে কীট পতঙ্গরা বারবার ঝংকার তুলে আওয়াজ করে, তাদের এই সুরেলা ধ্বনি প্রকৃতিতে একটা বিশেষ ধ্বনির সৃষ্টি করে, সেটা বোঝানো হয়েছে। আচ্ছা অতঃপর বলেছে যে শুনিতে যুবক চিত্ত, শুনিতে যুবক চিত্ত হর্ষিত ডরে। চিত্ত শব্দের অর্থ মন, আনন্দ কিছুটা ভীতি, আনন্দ ও কিছুটা ভীতির কথা বোঝানো হয়েছে। যা শুনলে যুবকের মনে কি হয়, যা শুনলে ওই যে কীট পতঙ্গেরা যখন কি করে বারবার ডাকে, যেটা শুনে কি হয়, যুবকের মনে ভয়ের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়, ভয়ের সৃষ্টি হয়। এই যে বলেছে কি বলেছে, এই আওয়াজ শুনে যুবকের মন আনন্দ ভরে ওঠে, তবে এতে এক ধরনের ভয়ের অনুভূতিও মিশে থাকে। প্রকৃতির এই অদ্ভুত সুর আবেগময় ও রহস্যময় হয়ে ওঠে, ঠিক আছে। আচ্ছা অর্থাৎ এই যে পুরোটুকুর মধ্যে তুমি যেটা জানতে পারো, মানে এই যে এখানে যে কটা লাইন তুমি পড়েছো, সেখানে বলেছে কি, সেখানে বলেছে কবি বর্ষা ঋতুর বৈচিত্র্যময় পরিবেশের বর্ণনা করেছেন। মেঘের গর্জন, টানা বৃষ্টি, বজ্রপাতের শব্দ, ময়ূর ও ব্যাঙের ডাক, এগুলো একত্রিত হয়ে একটা রূপ ধারণ করেছে। সব মিলিয়ে বর্ষা ঋতুতে এক অনন্য আবহ সৃষ্টি হয়। সব মিলিয়ে বর্ষা ঋতুতে কি এক অনন্য আবহর সৃষ্টি হয়, যেটা এই ঋতুবর্ণন কবিতায় তুমি দেখতে পাচ্ছ। তাহলে ঋতুবর্ণন কবিতায় তুমি ৬টা ঋতুর বর্ণনার ভিতরে তুমি প্রথমে পড়েছো কি, তুমি প্রথমে পড়েছ বসন্ত ঋতুর বর্ণনা, তারপরে পড়েছো গ্রীষ্ম ঋতুর বর্ণনা, তারপরে তুমি পড়ছো কি বর্ষা ঋতুর বর্ণনা। এইবার দেখো, এইবার কি বলেছে, এইবার বলেছে শারদ ঋতু অর্থাৎ শরৎ, তাই তো। আইলো শারদ ঋতু নির্মল আকাশে, দোলায় এ চামার কেশ কুসুম বিকাশে। হ্যাঁ আইলো শারদ ঋতু, তাহলে শারদ মানে কি শরৎ ঋতুর আগমন করা হয়েছে। আইলো মানে আগমন, শারদ ঋতু মানে শরৎ ঋতু, নির্মল আকাশে পরিষ্কার আকাশে। তাহলে কি কত নাম্বার ঋতু আসছে, 4 নাম্বার ঋতু। 4 নাম্বার ঋতু কি পেলাম আমরা, 4 নাম্বার ঋতু পেলাম আমরা শরৎ ঋতু। কি ঋতু, শরৎ ঋতু, তাই তো। তাহলে আইলো শারদ ঋতু নির্মল আকাশে, তাহলে পরিষ্কার আকাশে এখন কি আসলো, শরৎ ঋতু আসলো। দোলায়ে চামার কেশ কুসুম বিকাশে, অর্থাৎ চামার শব্দের অর্থ কি এক ধরনের পাখা, এক ধরনের কি পাখা। কুসুম শব্দের অর্থ ফুল, হ্যাঁ। তাহলে কি বলেছে দোলায়ে চামার কেশ কুসুম বিকাশে, অর্থাৎ কি বলেছে, কি বলেছে, বলেছে যে দেখো খেয়াল করে দেখো, বলেছে শরতের নির্মল বাতাসে গরুর পুচ্ছের পাখা দোলার দৃশ্যের মতো ফুলগুলো দুলছে। এই সময় প্রকৃতিতে স্নিগ্ধ আনন্দময় পরিবেশ তৈরি হয়, ঠিক আছে।
তাহলে আমরা ৪ নাম্বার ঋতুতে আছি, সেটা কি? শরৎ ঋতু। তাই বলেছে নবীন খঞ্জনে দেখি বড়ই কৌতুক, উপজিত যামিনী দম্পতি মনে সুখ। হ্যাঁ, নবীন খঞ্জনে, খঞ্জন শব্দের অর্থ হলো এক ধরনের পাখি, চঞ্চল পাখি, তাই তো? দেখি বড়ছি কৌতুক, উপজিত যামিনী দম্পতি মনে সুখ। উপজিত শব্দের অর্থ হলো উপস্থিত হয়। হ্যাঁ, উপস্থিত হয় কি? নতুন নবীন খঞ্জনে দেখি বড়ই কৌতুক, তাই তো? আচ্ছা, তার মানে বোঝানো হয়েছে খঞ্জন পাখি খেলা দেখে মনের মধ্যে এক ধরনের আনন্দ সৃষ্টি হয়। ঠিক আছে, খঞ্জন পাখিটি শরৎকালে দেখা যায় এবং তার চলাফেরা মজার অনুভূতি দেয়। তাহলে এখানে একটা প্রশ্ন তোমার হতে পারে, খঞ্জন পাখি কোন ঋতুতে দেখা যায়? খঞ্জন পাখি কোন ঋতুতে দেখা যায়? এক ধরনের পাখি খঞ্জন পাখি, যা শরৎ ঋতুতে দেখা যায়। কোন ঋতুতে? শরৎ ঋতুতে দেখা যায়, তাই তো? তাহলে বলেছে সেই খঞ্জন পাখি শরৎকালে দেখা যায় এবং তার চলাফেরা কি করে? এক ধরনের অনুভূতি দেয়। তখন উপজিত যামিনী দম্পতির মনে সুখ, তাই বলেছে রাত্রি যেন দম্পতির মনে সুখ এনে দেয়। এখানে রাত্রিকে রোমান্টিক এবং প্রশান্তির সময় হিসাবে উল্লেখ করা হয়েছে, প্রশান্তির সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি ৪ নাম্বার ঋতু দেখলাম? আমরা কি ৪ নাম্বার ঋতু দেখলাম? আমরা শরৎ ঋতু। পরিষ্কার আকাশে শরৎ ঋতুর আগমন যখন হয়, তখন এই শরৎ ঋতুতে দেখা যায় এক ধরনের পাখি যার নাম খঞ্জন পাখি। এবং খঞ্জন পাখি যখন কি এই প্রকৃতিতে দেখা যায়, তার চলাফেরা কি মানুষের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি করে। ঠিক আছে, গেল আমাদের শরৎ ঋতু। এবার দেখো আমাদের রয়েছে কি? প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। তার মানে ৫ নাম্বার ঋতুতে আমরা আছি। ৫ নাম্বার ঋতু কি? শীত, তাই তো? এবার দেখো, এবার দেখো হেমন্ত ঋতু, প্রবেশে হেমন্ত ঋতু, প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়, মানে শীত লাগতে শুরু করে। পুষ্প তুল্য তাম্বুল অধিক সুখ হয়। তাম্বুল শব্দের অর্থ কি? এক প্রকার পাতা। তাম্বুল এক প্রকার পাতা। তাহলে কি বলেছে? বলেছে প্রবেশে হেমন্ত ঋতু। তাহলে প্রবেশে মানে প্রবেশ করিল হেমন্ত ঋতু, তাহলে কি? হেমন্ত ঋতু অর্থাৎ শীত, তখন শীত লাগা কি হলো? শুরু হলো। শীতের তরাসে রবি তুরিতে লুকায়ে, অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়ে। অর্থাৎ বলেছে শীতের তরাসে অর্থাৎ ভয়ে, শীতের তরাসে মানে কি? ভয়ে। রবি মানে সূর্য তুরিতে লুকায়, অর্থাৎ কি বলছে খেয়াল করে দেখো, যে শীতের সময়, শীতের সময় ভয়ে সূর্য কি করে বলতো? লুকায়। দেখবা শীতের সময় সূর্য দেরি করে ওঠে। শীতের সময় সূর্য কি? দেরি করে ওঠে। সে কথাটাই বলেছে। কি বলেছে? যে শীতের তীব্র ভয়ে সূর্য যেন তার গতি কমিয়ে আড়ালে লুকিয়ে পড়ে, তাই না? দেখবা সকালবেলা সূর্য নাই, শীত, সূর্যের জন্য মানে রৌদ্রের জন্য আমরা কেমন করি, তাই না? অর্থাৎ শীতকালে সূর্যের তাপ কি করে? কমে যায়, সেটা বোঝাতে চেয়েছে। ঠিক আছে, অতঃপর কি বলেছে দেখো, অতঃপর বলেছে অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। অর্থাৎ বোঝাতে চেয়েছে যে রাতের এক মুহূর্তেই দিনের শুরু হওয়া সূর্যোদয়। তাইলে সেটা বুঝাইছে এরকম যে দীর্ঘ রাতের আরামদায়ক সুখ মুহূর্তেই যেন শেষ হয়ে যায়। শীতের রাতে আরাম এত বেশি যে তা যেন পলকের মধ্যে শেষ হয়ে যায়। কারণ শীতের সময় আবার কি থাকে বলতো? শীতের সময় দিন একটু কি থাকে? ছোট থাকে, রাত একটু বড় থাকে। তারপরেও ঘুম এত আরামের ঘুম হয় যে আরামের ঘুমে রাত কখন আরামের ঘুমে রাত শেষ হয়ে যায় সেটা বোঝা যায় না। এজন্য বলেছে অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। অর্থাৎ এত আরামের ঘুম চোখের পলকেই কি হয়ে যায়? শেষ হয়ে যায়। ঠিক আছে, আরামের ঘুম চোখের পলকে শেষ হয়ে যায়। তারপরে দেখো বলেছে কি? পুষ্প সজ্জা বেদ বুলি বিচিত্র বসন, উড়ে উড়ে এক হলি শীত নিবারণ। অর্থাৎ ওই যে বিচিত্র বসন, নানান পোশাক। তাহলে পুষ্প সজ্জা বেদ বুলি বিচিত্র বসন, অর্থাৎ শীতের সময় আমরা কি নানান পোশাক পরিধান করে থাকি। উড়ে উড়ে খইলি শীত নিবারণ, অর্থাৎ একসঙ্গে শীতের কষ্ট দূর করার জন্য আমরা কি কি পরি? টি শার্ট পরি, জ্যাকেট পরি, চাদর পরি, তাই না? অর্থাৎ নানান পোশাক আমরা পরিধান করি কি করার জন্য? শীতকে দূর করার জন্য। কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্তে চেতন অনুভব। কাফুর শব্দের অর্থ হলো কর্পূর, এক ধরনের কি গন্ধদ্রব্য।
কস্তুরী শব্দের অর্থ কি? মৃগনাভি। চুয়া শব্দের অর্থ কি? সুগন্ধি। যাবক শব্দের অর্থ কি? আলতা। তারপরে দম্পতির চিত্র অর্থাৎ দম্পতির মনের কথা বলেছে, মনের অনুভূতির কথা বলেছে। ঠিক আছে, কি বলেছে? মনের অনুভূতির কথা বলেছে। বলেছে কাফুর কস্তরী চুয়া যাবক সৌরভ দম্পতির চিত্তে চেতন অনুভব। শীতের সময় কাফুর কফ, ওই যে যেটা বলেছে, কাফুর মানে হলো এক ধরনের গন্ধদ্রব্য বিশেষ। কস্তুরী এবং চন্দনের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। এইসব সুগন্ধি দাম্পত্য জীবনে প্রশান্তি আনে। এই শীতের সুগন্ধ আরাম দম্পতির মনে ভালোবাসা ও ঘনিষ্ঠতার অনুভূতি জাগায়। ঠিক আছে, তাহলে শীতের সময় আমরা কি করি? বসন্তের সময় আমরা বলেছি এক নানান পোশাক কিনি, ওইটা এক ধরনের পোশাক। আর এখানে বলেছে যে আমরা শীতকে দূর করার জন্য আমরা নানান বৈচিত্র্যময় পোশাক পরে থাকি। ঠিক আছে, দুই জায়গায় দুই ধরনের পোশাকের কথা বলেছে। ওখানে যেমন ওই যে বললাম যে বসন্তে তুমি নানান রঙের পোশাক পরো, আর শীতের সময় তুমি নানান পোশাক পরো, সেটা হলো যত ভারী পোশাক হয় অতপর। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বসন্ত, তারপরে দেখলাম কি গ্রীষ্ম, তারপর আমরা দেখলাম কি শরৎ, তারপর আমরা দেখলাম কি বর্ষা, তারপরে আমরা দেখলাম কি এই যে তোমার আহ শীত, তাই তো? আচ্ছা, তাহলে কি শেষ, তাই না? পাঁচটা শেষ। খেয়াল করে দেখো, পাঁচটা ঋতু শেষ। পাঁচটা ঋতুর ভিতরে আমরা প্রথমে খেয়াল করে দেখো, আমরা সর্বশেষ পড়লাম কি? শীত। সর্বশেষ পড়লাম কি? শীত। তারপরে পড়লাম কি? তারপরে পড়েছি আমরা, খেয়াল করো, শরৎ, তাই তো? তারপরে আমরা পড়েছি কি? বর্ষা। তারপরে আমরা পড়েছি কি? গ্রীষ্ম। তারপরে আমরা পড়েছি কি? বর্ষা, গ্রীষ্ম, তারপরে কি? এই যে বসন্ত। তাহলে আমরা ৬ টা ঋতুর বর্ণনা করলাম। তাহলে আমরা ঋতু বর্ণন কবিতায় যদি আমরা বলে থাকি, তাহলে কি ঋতু বর্ণন কবিতায় আমরা ৬ টা ঋতুর বর্ণনা করেছি। ৬ টা ঋতু বর্ণনা করতে গিয়ে আমরা দেখলাম বসন্তে আমাদের এক ধরনের, তারপরে তোমার গ্রীষ্মে এক ধরনের, যেমন গ্রীষ্মে প্রচন্ড রোদ থাকে। তারপরে দেখলাম আমরা বর্ষা, তারপরে দেখলাম আমরা কি গ্রীষ্ম, তারপরে আমরা দেখলাম কি? আমরা দেখলাম শরৎ ঋতু, সর্বশেষ আমরা দেখলাম কি? শরৎ ঋতু, তাই তো? তার সর্বশেষ আমরা দেখেছি হেমন্ত ঋতু, শীত। শরৎ ঋতুর পরে আমরা দেখেছি হেমন্ত ঋতু তথা শীত। আচ্ছা, তাহলে এবার খেয়াল করে দেখো, কবিতাটা শেষ করার পরে, কবিতাটা শেষ করার পরে আমরা কি এই কবিতাটা থেকে নিজেরা শব্দের অর্থগুলো যখন জেনে ফেলবো, তখন নিজেরা এমসিকিউ তৈরি করে প্রয়োজনে নিজেরা পড়বো। কিন্তু তারপরেও তোমরা চাইলে, এটার পিডিএফটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, আমরা তোমরা পরবর্তীতে, এখানে অনেকের চাওয়া থাকতে পারে যে কোন ভিডিও তোমরা পরবর্তীতে চাও বা কোনটার ভিডিও দ্রুত চাও, সেটা তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দেবা। আর আমরা যেটা করব পরবর্তীতে ধারাবাহিক, এরপরে তোমাদের যে কবিতাটা আছে ওটা নিয়ে আমরা চলে আসব। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।